বালাটা আমার মায়ের, সেটাকে অপমান করার অধিকার তোমার নেই মিস্টার অভ্র। অভ্র আলিশার হাতে বালাটা দিয়ে বলে, যা হয়েছে সব কিছুর জন্য সরি, আর কখনো এমন কিছু হবে না, প্লিজ ফিরে এসো। ফেরার সব পথ বন্ধ, আমি তোমার কাছে কিছুতেই ফিরবো না। ফিরতে তোমাকে হবেই, হয়তো তোমার ইচ্ছেতে, নয়তো জোর করে ফেরাবো। আলিশা রিক্সা ডেকে রিক্সায় উঠে বলে, মামা 10 নম্বর সেক্টর। অভ্র আলিশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, ভুল করেছি আমি, আর সে ভুলের শাস্তি আমি গ্রহণ করব, তবে তোমাকে হারিয়ে যেতে দেব না। মানাফরা বাসায় এসে দেখে নানান রকমের খাবারের ঘ্রাণ। মানাফ বলে, আম্মু আমরা তো বাসায় ছিলাম না, তবে রান্না করেছে কে? সেলিনা বেগম বলে, হয়তো সোয়ানা এসেছে, ও ছাড়া আর কি। আমাদের পিচি এত বড় হয়ে গেছে, নিজের হাতে রান্নাও করতে পারে। সেলিনা বেগম কোনো কথা না বলে চলে গেলেন নিজের রুমে। মনির সাহেবও পিছু পিছু গেলেন। মানাফ বলল, আমাদের বাসার পরিবেশ আজকাল বড় অদ্ভুত হয়ে গেছে, তাই না? একটা কথা বললাম, কেউ পাত্তাও দিল না। এবার তোর বউ এসে তোকে পাত্তা দিবে। সর সামনে থেকে, দেখি আমার কিউট আপ্পি কি রান্না করছে। সত্যি সোহানা রান্না করেছে? তো তোকে কি আমি মিথ্যে বলছি? চলো আমি চাই, দেখি পিচিটা কত বড় হয়েছে। সুহানা অলিভ কালারের শাড়ি পরা, শাড়ির আঁচল কোমরে গুজে পাক্কা গৃহিণীর মতো রান্না করছে। চুলগুলো কাটা দিয়ে উঁচু করে বাঁধা, কোমর দৃশ্যমান। মানাফ চেয়ে সুহানার চুল খুলে দিল। হঠাৎ চুল খুলে যাওয়ায় সুহানা এদিকে ঘুরতে চাইলে সুহানার চুল এসে মানাফের মুখশ্রীতে বাড়ি খায়। মানাফ বলে, মেয়েরা কি চুলেও পারফিউম ব্যবহার করে? মানাফের কণ্ঠ শুনে সুহানা দ্রুত নিজের শাড়ি ঠিক করে নিয়ে বলে, আপনি? হায়, আমার পিচি এত বড় হয়ে গেছে। সত্যি তুই ওই বাদা সোহানা তো? আমি সুহানা, ভদ্র শান্ত। জানা আছে কেমন বন্ধু। আমার ঠোঁটে কে যেন ক্লাস 3-তে থাকতে চুমু দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। এদিকে তাকা দেখি, এখন কতটা বড় হয়ে গেছিস। আমাকে দেখে আর কি হবে? যাকে দেখতে গেলে তাকে কেমন লাগলো? খুব ভালো, তবে বুঝলি সোহানা, মেয়েটা পুরো নাগামরিচ। সুহানার কথা গলায় আটকে গেল, কিছু বলতে চেয়েও থেমে গেল। হুমায়রা বলল, ভাইয়া তুমি যাও তো এখান থেকে, সরো। এই তোর কি সমস্যা? আর সোহা এদিকে তাকা, তোকে দেখে চলে যাব। আমাকে দেখতে হবে না, বললাম তো। বুঝছি। বলেই মানাফ সুহানার বাহুতে হাত রেখে সামনের দিকে ঘুরালো। সুহানা নিচের দিকে তাকিয়ে আছে। মানাফ বলে, মাশাআল্লাহ, তাতে তোর জন্য জামাই খুঁজতে হবে। মনে হচ্ছে নিজের বউকে দেখছো, তোমার লজ্জা লাগে না? আরেক বেটার বউকে এভাবে দেখছো? হুম। তুই জানিস, ছোটবেলায় সোহানা আমাদের বাসায় আসলে ঘুরতো আর বলতো, আমি নাফা ভাইয়ের বউ, আমি নাফা ভাইয়ের বউ। সেই হিসেবে একবার দেখলাম। দেখেছো যখন, এবার আমাকে বকশিস দাও। কিসের বকশিস রে? দেখছি এটাও বেশি কোনো বকশিস দিতে পারবো না। আমি দেখছি এটাই তোর বকশিস। তোর ভাইকে বল আমাকে বকশিস দিতে। আমি কি এত সস্তা নাকি? হ্যাঁ, কেউ খালি হাতে আমাকে দেখবে? মানাফ এক হাতে সুহানার চোখ আটকে ধরে বলে, চল তোকে বকশিস দেব। তোকে কি ফ্রিতে দেখা যায়? হুমায়রাও পিছু পিছু আসলো। মানাফের এক হাতে চোখ আটকে রেখে অপর হাত দিয়ে কভার থেকে একটা প্যাকেট বের করে বলে, এবার চোখ খোল। চোখ খুলে প্যাকেট দেখে বলে, এর মধ্যে কি? যা, যে খুলে দেখ। হুমায়রার রুমে এনে গিফট প্যাকেটগুলো খুলে অবাক হয়ে গেল দুজনেই। সুহানার চোখের কোণে অশ্রু টলমল করছে। সুহানা বলে, আচ্ছা, সত্যি কি মানাফ ভাই আমাকে ভালোবাসে না? যদি ভালো নাই বাসবে, তাহলে সেই ক্লাস 7-এ থাকতে বলেছিলাম আমার জন্য বারবি গাউন আর শু আনতে, আর সাথে সুন্দর একটা মাথার তাজ, সাথে আরো এত এত চকলেট। দেখ, যা যা বলেছি সব এনেছে, সব। তবুও দিন শেষে এই মানুষটা নাকি আমার হবে না। মন খারাপ করিস না, আমি নিজেও বুঝলাম না ভাইয়া হুট করে আলিশাকে কেন বিয়ে করার জন্য পাগল হলো। আলিশাকে? মানে আমাদের আলুকে? দেখলি তো, আবারও প্রমাণিত হলো পুরুষ মানুষ রূপের পূজারী। তুই কি দেখতে কম সুন্দর নাকি? আমার যে একগুণ হলেও আলিশা বেশি সুন্দর। কিন্তু আলিশার তো একটা রিলেশন ছিল। সেটা তো ব্রেকআপ হয়ে গেছে।
আলিশা রাজি হলো? ও তো রাজি না, কিন্তু ওর বাবা মা কেমন জানিস তো, জোর করে হলেও দিবে। থাক, আফসোস করে লাভ নেই। কিছু জিনিস দূর থেকেই সুন্দর। পেছন থেকে মানাফ বলে, এইসব বলে তো হবে না, এত কষ্ট করে এনেছি, আমাকে পরে দেখা। মনে করে আনার জন্য ধন্যবাদ। আর কিছু বলবে? তার আগেই মানাফের ফোনটা বেজে উঠল। মানাফ মোবাইলের দিকে তাকিয়ে বলে, নাম্বার তুই দিয়েছিস? আলিশা চাইলো তাই দিয়েছে। এখন আসছি, এই ভালো কাজের জন্য তোকে তো ট্রিট দেব। সুহানা বলল, আলিশা কল করেছে। তাই তো মনে হচ্ছে। আমি বিয়ে করব না, কতবার বলছি, জোর করে বিয়ে কেন দিচ্ছ? নাহার বেগম বললেন, দেখো, তোমার হ্যাঁ বা নাতে কিছুই এসে যায় না। যা মানসম্মান নষ্ট করেছো, এবার আমরা যা করব তাই করতে হবে। কিসের মান সম্মান নষ্ট করেছি? আমি ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, সেটার খেসারত আমি কেন দেব? তুমি আমাকে বোকা ভাবো? বৃষ্টির মধ্যে রোমান্টিক মোমেন্ট ক্যামেরা বন্দি করে বলো অ্যাক্সিডেন্ট? সে যাই হোক, আমি যা বলছি তাই হবে। এখন তর্ক না করে এখান থেকে যাও। আম্মু, আমার কথাটা তো শোনো। যা বলেছি তাই, যাও এখান থেকে। রুমে এসে হুমায়রা থেকে মাহনাফের নাম্বার নিয়ে কল করলো মানাফকে। ওপাশ থেকে রিসিভ হতেই আলিশা কর্কশ কণ্ঠে বলে, আপনাকে কি বলেছিলাম? কে আপনি? একদম নাটক করবেন না, আপনি ভালো করে বুঝতে পেরেছেন আমি কে। ও, মিস নাগামরিচ। তা হবু জামাইকে এত মিস করছিলেন বুঝি? আলিশা খট করে কলটা কেটে দিয়ে বলে। অসভ্য লোক। আলিশা ঈশানের রুমে এসে বলে, হৃদের বাসা কোথায়? চিটাগং। ওর নাম্বারটা দে তো। তোকে কেন দেবো? কারণ এখন এই মুহূর্তে তুই আমার সাথে পালাবি। মাথা ঠিক আছে তোর? কোন দুঃখে পালাবো? কারণ বিয়েটা আমি করছি না। তাহলে শাপিন ভাইয়ের সাথে পালা। তোর সাথে পালাবো, চল তাড়াতাড়ি রেডি হ। রিল্যাক্স ডক্টর। আইয়ান আনান অভ্র থাকতে আমি কেন? আমি এক্ষুনি জিজুকে কল করে বলছি তোকে নিয়ে যেতে। ওকে বিয়ে করার চেয়ে তোকে বিয়ে করা ভালো, তাই আমি তোকে বিয়ে করব। বোন আমার, তুই না ভালো, পাগলামি বন্ধ কর। বিয়ে আমি ভেঙে দেবো। কথা দে। কথা দিচ্ছি। সুহানা ছাদের দোলনায় বসে আছে। এতক্ষণ হুমু সাথে ছিল, কিছুক্ষণ আগেই চলে গেল। বেবি পিঙ্ক কালারের চিপিস পরা, চুলগুলো ছাড়া, ওড়নাটা বেয়ে নিচে ঝুলছে। হালকা বাতাস পা দিয়ে দোলনা নাড়াচ্ছে। মৃদু গলায় গান ধরল, না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা, দিয়ে যায় শুধু ব্যথায় বুকে। থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। মন কাঁদে কাঁদে কাঁদে, স্মৃতি ভোলে না। আয়না মন ভাঙায় না, যায় না ব্যথা ভোলা যায় না, সয় না এই ব্যথা যে সয় না। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি মন তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। গান শেষ করার আগে কেউ একজন বলে ওঠে, মনে হচ্ছে খুব বড় সড়ো ছেঁকে খেয়েছিস। হঠাৎ মানাফের কণ্ঠ শুনে থেমে গেল সুহানা। অন্যদিকে তাকিয়ে বলে, সবার ভাগ্যে ছ্যাঁকা থাকে না, কিছু মানুষ জনম একা। এদেরকে না ছ্যাঁকা দেওয়ার জন্য কেউ আসে না। খুব কড়া কথা বললি তো, আমার ব্লগ কফির চেয়েও বেশ কড়া। তা কে সে ভাগ্যবান? তুমি? কি বললি, আবার বল। তোমাকে কেন বলবো? জানো না, ভালোবাসা হলো একান্ত গোপন বিষয়, সেখানে কাউকে জায়গা দিতে নেই। তা পড়ালেখা করছিস নাকি ভালোবাসার ওপর পিএইচডি করেছিস? সেটা তোমাকে কেন বলবো? তোমার জেনে কোনো কাজ নেই। তুমি তোমার হবু বউদের চিন্তা করো। এখনো একটা করে পারলাম না, আর তুই বহু বছর বানিয়ে দিলি।
তুমি কেন আসছো? যাও, নিচে যাও। ওই যে ছোটবেলায় তুই স্কুলে প্রতিষ্ঠানে একটা গান গিয়েছিলি, মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো রে। তো এটার সাথে তোমার ছাদে আসার কি কানেকশন? তুই এত মধুসূরে ডাকলি, তাই তোকে একলা চলাতে না দিয়ে আমি এসেই পড়লাম। আমি একলা চলা শিখে গেছি, তাই আপনাকে আমার কোনো প্রয়োজন নেই। বলেই দোলনা থেকে উঠে দাঁড়ালো। নিচে পড়ে থাকা ওড়নাটা ঠিকভাবে গায়ে জড়িয়ে খোলা চুলগুলো হাত খোপা করে নিল। মেয়েদের খোলা এলোমেলো চুলে কিন্তু মোহনীয় লাগে। ছি মানাফ ভাই, আপনার এত অধপতন কবে ঘটলো? কি বলতে চাইছিস? এক মেয়েকে বিয়ে করবেন আর আরেক মেয়ের সাথে ফ্লার্ট করবেন? সত্যি কথা বললো ফ্ল্যাট? আসলে না, পুরুষ মানুষের গোড়ার দোষ, মেয়ে দেখলেই ফ্লার্ট করা শুরু। কথা শেষ করে লম্বা লম্বা পা ফেলে নিচে চলে আসলো। মানাফ বোকার মতো তাকিয়ে থেকে একা একাই বলে, যা বাবা, বস।